জাতীয় নির্বাচনই আসলে এই সরকারের দায়িত্ব, স্থানীয় সরকার নির্বাচন করে না। কেননা দেশে গণতন্ত্র নাই এবং গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হতে গেলে একটি গণতান্ত্রিক সরকার লাগবে। গণতান্ত্রিক সরকার এসে গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করবে। তাই আপনি সব কিছু তৈরি করে দিয়ে তারপরে গণতান্ত্রিক সরকার এনে দিবেন, এইটা না করে বরং গণতান্ত্রিক সরকারকে এটা দিলে পরে আমরা বুঝতে পারবো যে তারা আসলে প্রকৃত গণতান্ত্রিক কিনা। এই সরকার পরীক্ষা দেবে কার কাছে, কেন দিবে? এই সরকার তো ভবিষ্যতে সরকার হিসেবে কাজ করবে না। পরীক্ষা কে দেয়? পরীক্ষা দেয় হচ্ছে যে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে একজন নাগরিক, মনে করেন সে এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে, পিএইচডি করে, পরীক্ষার পর পরীক্ষা দিতে থাকে। কেন? কারণ সে তার যোগ্যতা প্রমাণের চেষ্টা করে। এই সরকার তো বসেছেই যোগ্য বলে। এই সরকারকে তো রাজনৈতিক যারা করেন এবং আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা তো বেছে বেছে বসিয়েছেন। এদের চেয়ে যোগ্য মানুষ বাংলাদেশে নাই। তো ওরা পরীক্ষা দিবেন কেন? ওনারা একজনের বয়স ৮৬ বছর, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি এখন পরীক্ষা দিবেন? যারা উপদেষ্টা তাদেরও ব্যক্তিগত অনেক অর্জন। কেউ মনে করেন চলচ্চিত্র উৎসবে গিয়ে অনেক পুরস্কার নিয়ে এসেছে, কেউ মনে করেন চলচ্চিত্রের মাধ্যমে অনেক ভাষা প্রচলন করেছে, অনেক আচরণ প্রচলন করেছে, কেউ মনে করেন ব্যবসা করে বিরাট ব্যবসায়ী, কেউ মনে করেন পরিবেশ এতই বাঁচিয়েছেন বাংলাদেশে আজ পরিবেশ দূষণমুক্ত। তো তারা তো এই কাজগুলি করেছেন, তাই না? এই দূষণমুক্ত পরিবেশ তৈরি করা। কেউ আইনের ক্ষেত্রে এতই কাজ করেছেন যে বাংলাদেশে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা প্রায় হয়েই যেত। তো এত যোগ্য লোকরা যেখানে এই সরকারটা চালাচ্ছেন, তাহলে এদের কাছ থেকে আবার পরীক্ষা নিতে হবে একটা নির্বাচন করিয়ে, তাও স্থানীয় সরকার নির্বাচন। এই সরকারের অনেকেই বলেন 25টি দল একমত হয়েছে। 25টি দল, আপনি কেউ জানে না বাংলাদেশে 25টা দলের নাম, এক নিঃশ্বাসে কেউ বলতে পারবে না। কিন্তু 25টি দল একমত হয়েছে, 4টি দল হয় না। ওই 4টা দলের কাছে সব ভোট, আর 25টা মিলিয়ে 1%ও না। কিন্তু 25টি দল বললে মনে হয় যে বাহ, সবাই তো ওই দিকেই। তো এইরকম সংখ্যা পরিসংখ্যানের সত্য না বলাই ভালো। যেটা মানুষ কমন সেন্সে সত্য বলে মনে করে এটা বলা দরকার। এখন আপনি বলেছেন ভারতের প্রভাব। ভারতের প্রভাব শুধু না, বাংলাদেশের, আমি বলিনি, রাজনৈতিক, হ্যাঁ মানে আপনি প্রশ্নটা করেছেন, শফিক সাহেব বলেছেন, এরকম আরো অনেকেই হয়তো বলছেন। বাংলাদেশে আন্তর্জাতিক প্রভাব আমরা অনেক বেশি মাত্রায় অনুভব করছি গত এক বছর বা তার একটু বেশি। আমরা ভেবেছিলাম যে এই আন্দোলনের পরে এই বিদেশি প্রভাব প্রায় শূন্য হয়ে যাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই প্রভাবের ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। সুদূর আমেরিকা থেকে শুরু করে চীন, রাশিয়া এবং ভারত, এমনকি ইউরোপেরও কোনো কোনো দেশ আমাদের এখানে যথেষ্ট প্রভাব রাখছেন। এবং এই প্রভাব রাখার জন্য তাদের যে যাতায়াত, তাদের যে কথাবার্তা, তাদের যে মিডিয়াতে উপস্থিতি, তাদের যে সারা বাংলাদেশে তাদের উপস্থিতি, এই ব্যাপারগুলি কিন্তু একেবারে চোখেই তো দেখা যাচ্ছে। চীনের সাথে নাকি আলাপ করে, কি নিয়ে আলাপ করে চীনের সাথে? কেউ কেউ আফগানিস্তান যাচ্ছে, কি নিয়ে আলাপ করে আফগানিস্তানে? আফগানিস্তান এতদিন গেল না কেন, হঠাৎ এখন যাচ্ছে কেন? তারপরে কিছু আপনি দেখবেন যে এমনকি রাশিয়ারও সাথে মানে এক ধরনের কথাবার্তা বলার কথা উঠছে। তারপরে এবং কিছু রুশ, চীন, আমেরিকা এই বলয়ের এক ধরনের জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট নিয়েও কথাবার্তা হচ্ছে। কিন্তু যার সাথে সবচেয়ে বেশি কথা বলা দরকার ছিল, যাদের সাথে আমাদের সবচেয়ে বড় সমস্যা, মিয়ানমার, মিয়ানমারের সাথে কি কথাবার্তা হয়েছে? মিয়ানমারের সাথে একাধিকবার আলোচনা করে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো, একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা আরাকানে, এইটা নিয়ে কি আলাপ হয়েছে? যার সাথে আমার লড়াই তার সাথে আমি আলাপ করি না, যার সাথে সমস্যা তার সাথে আলাপ করি না। আমরা আলাপ করি বড় বড় ভাই, মানে বড় বড় ভাই বেরাদরদের সাথে। হ্যাঁ, মনে করেন যে আমি অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি, কিন্তু আমি সারাক্ষণ গুলশানে গিয়ে ঘুরি, আমার বড় ভাইরা সব গুলশানে থাকে, দামি বাসায় থাকে, দামি ফ্ল্যাটে থাকে, আমি তাদের সাথে কথা বলি। ব্যাপারটা এরকম না। এই যে জাতিসংঘে গিয়েছে 104 জন, 104 সদস্যের যে এই বিরাট প্রতিনিধি দল, এদের কার কি কাজ ওইখানে? এটাকে একটা ব্যাখ্যা আমরা চাইতে পারি না? কারণ আমরা তো দেখেছিলাম এর আগের বছর বিরাট প্রচারণা হয়েছিল যে মাত্র 7 জন নিয়ে, অল্প কিছু লোক নিয়ে। পরে আমরা শুনেছিলাম যে 54 জন বা 55 জন, মানে 60-এর নিচে এরকম লোকজন এই একই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিল। আর এইবার আপনি প্রায় দ্বিগুণ সংখ্যক লোকজন গিয়েছে। বিদেশি প্রভাব সকলেই যেহেতু দিচ্ছে, তাহলে ভারত আর পাকিস্তানের সমস্যা কি? তারাও দিবে। পাকিস্তানের প্রভাব, ভারতের প্রভাব, সেটাও আমরা দেখতে পাবো, এবং সেটা দেখতে পাওয়াটাই আসলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ভারত আমাদের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য। আমাদের প্রচুর পণ্য এই 7 ভগিনী, 7 বোনের স্টেটে যেত।
সেইখানে আমাদের সিমেন্ট, চিপস, চানাচুর, বিস্কুট এরকম অনেক পণ্য যেত, কনজিউমার গুডস যেত, জুস এগুলো যেত। এটা বন্ধ করে দিলে এগুলো যায় না। কিন্তু ভারত থেকে পণ্য আমদানি বন্ধ আছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ আছে। আদানি নাকি বিরাট একটা বাজে চুক্তি করেছিল, সেই চুক্তি কোনো সংশোধিত হয়েছে? আদানি তো বিদ্যুৎ দিচ্ছে, আরও নাকি বিদ্যুৎ কেনার ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। তাহলে ভারতের ব্যবসায়িক প্রভাব তো কমে নাই। ভারতে ইলিশ মাছ যাওয়া বন্ধ হয়েছে, বরং অর্ধেক দামে ভারতে ইলিশ মাছ গিয়েছে। তাহলে সেই প্রভাব তো কমে নাই। এবং তারা সস্তা ইলিশ মাছও খেতে পারছেন, তারা দামে বিদ্যুৎও বিক্রি করতে পারছেন। তা আমার কাছে মনে হয় যে এই ভারতীয় প্রভাব, এই প্রভাব, সেই প্রভাব এগুলা না বলে বরং যারা এগুলো বলছেন তারাই কিন্তু এই প্রভাবিত হওয়ার কারিগর। জনগণ কি প্রভাবিত হয়? রাজনৈতিক দলগুলি প্রভাবিত হয়। রাজনৈতিক দলগুলি আপোষ করে, আতাত করে, মীমাংসা করে, দূতাবাসে ঘুরে। বড় দেশ, বড় ক্ষমতা, তারা তো প্রভাব বিস্তার করতে চাইবেই। বড় ভাইয়েরা তো ছোট ভাইয়ের উপরে হালকা কিছু না হলেও একটা চাটি মেরে বলবে, যা 2টা সিগারেট আর একটা 4টা সিঙ্গারা নিয়ে আয়। এটা তো বলবেই বড় ভাইয়েরা, এটা তো সংস্কৃতি। তো এই 2টা সিগারেট আর 4টা সিঙ্গারা, যদিও সিগারেট খুব খারাপ জিনিস, কিন্তু বড় ভাই খারাপ হলে সিগারেট আনতে বলে। তো ওই খারাপ বড় ভাই 2টা সিগারেট আর 4টা সিঙ্গারার জন্য তো চটকানা দিয়ে পাঠায়। তো আপনি যদি বড় ভাই অ্যাটিচিউড দেখান তাদের প্রতি, তারাও বড় ভাইকে করবে, এটাই তো স্বাভাবিক। অপরাধীকে নিরাপত্তা দেওয়াই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। কারণ অপরাধী বিচার হবে, বিচারের জন্য তাকে টিকিয়ে রাখতে হবে এবং বিচারের মুখোমুখি তাকে করতে হবে। যদি আমরা নিজেরাই বিচার করে ফেলি তাহলে তো বিচারের শাসন হলো না, সুবিচার হলো না। সুবিচার প্রতিষ্ঠিত করতে গেলে অপরাধীকে বিচার পর্যন্ত নিরাপদে রাখতে হয় এবং শাস্তি যখন সে পায় ওই শাস্তি প্রাপ্তরত অবস্থায় নিরাপদে রাখতে হয়। জেল হচ্ছে খুবই নিরাপদ একটা জায়গা, তাই না? কেন? ওইখানে আপনাকে আটকে রাখা হয়েছে, কিন্তু জেলের মধ্যে আপনি যাতে পুরো শাস্তি ভোগ করেন সেই জন্য আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টাটাও থাকে। আপনি 18 বছরের শাস্তি পেয়েছেন, 2 বছর পরে আপনি নাই হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। 18 বছর যদি আপনি খাটেন, 16 বছর 14 বছর যদি খাটেন, তাহলে হচ্ছে এটা শাস্তি। পশ্চিমের বহু রীতি তো আমরা পালন করি না, শুধু এই ডিম মারার রীতিটাই নিলাম। মানে এবং যারা ডিম মেরেছে তারা আবার বেশ বলছে হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি, তো গালি দিয়েছে সেটাও তাহলে নিলেন রীতি। তাহলে তো এটাই হবে সেই গালাগালির সংস্কৃতি, যে সংস্কৃতি থেকে আমরা বের হতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই গালাগালির সংস্কৃতি, এই অপমানের সংস্কৃতি, এই তুচ্ছাতি তুচ্ছ তাচ্ছিল্য করার যে সংস্কৃতি, সেইখান থেকে আমাদের রাজনীতি, সেইখান থেকে আমাদের প্রতিবাদ বের হয়ে আসবে। প্রতিবাদীরা মুখোমুখি বসতে পারবেন, প্রতিবাদের স্লোগান সেই রকম স্লোগান হবে যে স্লোগানে মানুষের রক্ত জেগে ওঠে, কিন্তু সেখানে কোনো অশ্লীলতা নাই। যখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, এটা প্রতিবাদের স্লোগান ছিল না? ডিমের বিপক্ষে তর্ক শুরু হলো, একদল ডিম তার্কিক আমরা দেখলাম যে তৈরি হলেন। আমি অবশ্যই নিন্দা করি, আমি মনে করি যে সংস্কৃতি বদলের যে চেষ্টাটা, এই চেষ্টাটা আসা উচিত ছিল। আমি এখনো মনে করি যারা বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেন তাদের মধ্যে থেকে। কারণ বড় বদলালে অনেকটা বদলায়, ছোট বদলালে অল্প একটু বদলায়। তো বড়রা যদি বদলে যেতেন ছোটরা বাধ্য হয়েই বদলাতো। কিন্তু আমি দেখছি যে বড়রা যতই বড় ততই তাদের মধ্যে এই ধরনের প্রবণতা, এটা ঠিক না। ভারতের পক্ষে ছিলেন সব সময়